শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের পদার্থবিজ্ঞানের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পদার্থবিজ্ঞানের সবচেয়ে মজাদার একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে অবতল দর্পণে বিভিন্ন অবস্থানে লক্ষ্যবস্তুর রশ্মিচিত্র। তাহলে বিম্বটা কিভাবে তৈরি হবে, বিম্ব কোথায় তৈরি হবে, বিম্ব কি সৎ হবে না অসৎ হবে, সেটাই হচ্ছে আজকে আমাদের আলোচনা টপিকস। আমরা জানি দর্পণের মধ্যবিন্দুকে বলা হয় মেরু, এবং প্রধানাক্ষের সমান্তরাল এবং নিকটবর্তী আলোকরশ্মির উচ্চ প্রতিফলন এর পর প্রধানাক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় প্রধান ফোকাস, এবং গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র। আমরা আরো জানি যে প্রধানাক্ষের সমান্তরাল নিকটবর্তী আলোকরশ্মির উচ্চ প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে নির্গত হয়, এবং বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে আপতিত আলোকরশ্মির উচ্চ বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে নির্গত হয়। এই কয়েকটি বেসিক রুলসের উপর ভিত্তি করে আমরা দেখব যে আমাদের অবতল দর্পণের রশ্মি চিত্রগুলো কেমন হয়। অবতল দর্পণে আমরা মূলত 6টা অবস্থানের উপর আমাদের রশ্মি চিত্রগুলো ব্যাখ্যা করব, এবং রশ্মি চিত্রগুলোর লক্ষ্যবস্তুর বিম্বের আকার, প্রকৃতি এবং অবস্থান কীরকম হবে সেগুলো ব্যাখ্যা করব। আমরা জানি আমাদের অবতল দর্পণে যে 6টা অবস্থানের ক্ষেত্রে আমাদের বিম্বের বা প্রতিবিম্বের অবস্থানটা আমাদের পরীক্ষাতে জানতে চাওয়া হয়, তা হচ্ছে 1 নম্বর যদি লক্ষ্যবস্তু অসীম দূরত্বে থাকে, 2 নম্বর যদি লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রের বাইরে থাকে, 3 নম্বর যদি লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রের মধ্যে থাকে, 4 নম্বর যদি লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে থাকে, এবং 5 নম্বর যদি লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে থাকে, 6 নম্বর যদি লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও মেরুর মধ্যে থাকে। তাহলে আমাদের বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকার কেমন হবে সেটি আমাদের পরীক্ষাতে জানতে চাওয়া হয়। তাহলে আমাদের আজকের মূলত আলোচনা টপিকস হচ্ছে এই 6টা অবস্থান। এই 6টা অবস্থানে আমরা দেখব যে আমাদের লক্ষ্যবস্তু রাখলে আমাদের বিম্বটার আকার কেমন হয়, অবস্থান কোথায় হয়, এবং তাদের প্রকৃতিটা কেমন হয়। তো চলো আমরা শুরু করি। স্ক্রিনে আমাদের একটা অবতল দর্পণ দেওয়া আছে এবং প্রধানক্ষ দেওয়া আছে, এবং দর্পণের মধ্যবিন্দু মেরু নির্দিষ্ট করা আছে। তাহলে আমরা যদি আমাদের দর্পণে প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রকে যদি নির্দেশ করি, যেহেতু মেরুর ইংরেজি হচ্ছে কোণ, পি দ্বারা সূচিত করা হয়। প্রধান ফোকাস, ফোকাস হচ্ছে তার ইংরেজি নাম, এফ দ্বারা সূচিত করা হয়, এবং বক্রতার কেন্দ্র হচ্ছে সার্কেল। সেই হিসাবে আমরা সার্কেলের কেন্দ্র হিসেবে সেন্টার, যেটাকে আমরা বলি সি দ্বারা সূচিত করব। তাহলে ফোকাল পয়েন্ট এফ, সেন্টার সি, এবং পোল হচ্ছে মেরু। এখন আমরা আমাদের লক্ষ্যবস্তুটাকে বিভিন্ন অবস্থানে এখানে দেখাতে পারি। তাহলে আমাদের লক্ষ্যবস্তুটা অসীম দূরত্বে থাকলে কেমন হবে, বা বক্রতার কেন্দ্রে থাকলে কেমন হবে, বা প্রধান ফোকাসে থাকলে কেমন হবে। আমাদের লক্ষ্যবস্তুটা এখানে ক্যান্ডেল দিয়ে দেখানো হয়েছে, কারণ ক্যান্ডেলে রশ্মিচিত্র খুব ভালোই বোঝা যায়, এই কারণে আমি এখানে ক্যান্ডেল ব্যবহার করেছি। ক্যান্ডেলে যখন বিম্ব তৈরি হয়, বিম্বটাও খুব সুন্দর আসে বিদায় আমার মতে আমি ক্যান্ডেল ব্যবহার করেছি। যে কোনো কিছু দিয়ে লক্ষ্যবস্তুটাকে তৈরি করা যায়। এখন প্রথম অবস্থান, লক্ষ্যবস্তু যদি অসীমে থাকে তাহলে আমাদের অবস্থান, বিম্বের অবস্থান, আকৃতি এবং প্রকৃতি কেমন হবে সেটা আমরা এখন দেখব। লক্ষ্যবস্তুকে আমরা অসীমে স্থাপন করলাম। অসীম কতটুকু হবে সেটা আসলে নির্দিষ্ট করে বলা কারো পক্ষে সম্ভব না, যে কোনো জায়গায় হতে পারে। তাহলে অসীম দূরত্ব থেকে যদি আমাদের দর্পণের উপর আলোক রশ্মি আসে প্রধানাক্ষের নিকটবর্তী সমান্তরাল রশ্মি উৎস, তাহলে অবশ্যই প্রধান ফোকাস দিয়ে নির্গত হবে, এবং সেখানে সদ্বিম্ব তৈরি হবে বা রিয়েল ইমেজ তৈরি হবে। দেখো আমাদের এখানে প্রধানাক্ষের সমান্তরাল 3টি আলোক রশ্মি উৎস প্রতিফলনের পর প্রধান ফোকাসে মিলিত হয়েছে, এবং এখানে একটি বাস্তব বিম্ব তৈরি হয়েছে, যেটাকে আমরা সদ্বিম্ব বলবো। তাহলে শিক্ষার্থীরা, অসীম দূরত্বে যদি
অসীম দূরত্বের লক্ষ্যবস্তু হতে আগত আলোক রশ্মিগুচ্ছ সবসময় প্রধান ফোকাসে মিলিত হয়। এখন যদি লক্ষ্যবস্তুটা যদি বক্রতার কেন্দ্রের বাইরে হয়, তাহলে আমাদের ক্যান্ডেলের অবস্থান বক্রতার কেন্দ্রের বাইরে, এবং আমাদের লক্ষ্যবস্তুর আমরা নামকরণ করলাম এবি। এই হচ্ছে একটি আলোক রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সমান্তরাল দর্পণে আপতিত হয় এবং প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়। অপর একটি রশ্মি প্রধান ফোকাস দিয়ে আপতিত হয় এবং প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়। তাহলে দেখা যায় রশ্মি দুটি এফ প্রাইম বিন্দুতে মিলিত হয়েছে। এখন আমরা যদি এফ প্রাইম থেকে যদি প্রধান অক্ষের উপর একটা লম্ব টানি, সেটির অবস্থানটা হচ্ছে ডি প্রাইম। তাহলে আমাদের ক্যান্ডেলের উল্টো প্রতিবিম্ব এখানে তৈরি হবে। তাহলে আমাদের যে বিম্বের অবস্থান সেটি হচ্ছে বক্রতার কেন্দ্র ফোকাস বিন্দুর মাঝে আকারে ছোট এবং অবশিষ্ট প্রতিবিম্ব, যেটাকে আমরা সদ্বিম্ব বলতেছি, যেটা উল্টো। তাহলে ইনভার্টেড ইমেজ বা সদ্বিম্ব তৈরি হয়েছে এবং সেটি লক্ষ্যবস্তুর চেয়ে উল্টো। এরপর আমাদের লক্ষ্যবস্তুটা যদি বক্রতার কেন্দ্রে থাকে, তাহলে আমাদের বিম্বের অবস্থান আকৃতি প্রকৃতি কেমন হবে সেটি আমরা এখন দেখব। আমাদের লক্ষ্যবস্তু এখন বক্রতার কেন্দ্রে। তাহলে লক্ষ্যবস্তুর এ হচ্ছে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে নির্গত এবং প্রধান ফোকাস বরাবর যায়, আরেকটি আলোক রশ্মি প্রধান ফোকাস বরাবর নির্গত হয় এবং প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়। দেখা যাচ্ছে আমাদের লক্ষ্যবস্তুর বিম্বটা প্রধান বক্রতার কেন্দ্রেই তৈরি হয় এবং অবস্থানটা আমরা ব্যাখ্যা করেছি। তাহলে আমাদের বিম্বের অবস্থানটা হচ্ছে বক্রতার কেন্দ্রে এবং আকারটা হবে লক্ষ্যবস্তুর সমান, আর প্রকৃতিটা হচ্ছে লক্ষ্যবস্তুর উল্টো উল্টো প্রতিবিম্ব তৈরি করে, যেটাকে আমরা অবশিষ্ট প্রতিবিম্ব বলে থাকি। এরপর আমাদের লক্ষ্যবস্তুটা যদি বক্রতার কেন্দ্র প্রধান ফোকাসের মধ্যে হয়, দেখা যায় আমাদের প্রতিবিম্ব তৈরি হয় বক্রতার কেন্দ্রের বাইরে এবং লক্ষ্যবস্তুর চেয়ে বিম্বটা আকারে বড় এবং সদ্বিম্ব, এবং প্রকৃতিটা হয় উল্টো। এরপর লক্ষ্যবস্তু যদি প্রধান ফোকাসে থাকে, তাহলে আমাদের যে রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর কোনো বিন্দুতে প্রধান অক্ষের উপর কোনো বিন্দুতে মিলিত হয় না, এবং সেটা আমাদের প্রথম অবস্থানে সম্পূর্ণ উল্টো। আমরা প্রথম অবস্থানে দেখেছি যে লক্ষ্যবস্তু যদি অসীমে থাকে, তাহলে বিম্ব তৈরি হয় প্রধান ফোকাসে। এখন প্রধান ফোকাসে যদি লক্ষ্যবস্তু থাকে, বিম্ব তৈরি হয় অসীম। এবং আমাদের বিম্বের আকারটা হয় বিবর্তিত, শুধু বিবর্তিত না, অত্যন্ত বিবর্তিত, এবং লক্ষ্যবস্তু উল্টো। তবে অবশ্যই সেটাকে আমরা সদ্বিম্ব বলবো, যেহেতু দর্পণের সামনে। এরপর আমাদের লক্ষ্যবস্তুটা যদি প্রধান ফোকাস ও মেরুর মধ্যতে হয়, দেখা যায় আমাদের রশ্মিগুচ্ছ কোনো জায়গায় মিলিত হয় না, তবে তাদেরকে পিছনের দিকে বর্ধিত করলে তারা মিলিত হয় এবং দর্পণের পিছনে বিম্ব গঠন করে, এবং বিম্বটি হয় অসৎ, যেহেতু পিছনে অসৎ বিম্ব তৈরি করে, লক্ষ্যবস্তুর চেয়ে বড় এবং লক্ষ্যবস্তুর চেয়ে বড় হয় এবং লক্ষ্যবস্তু সোজা হয়। এর আগের অবস্থানগুলোতে সবগুলোতে উল্টো হয়েছে, এই অবস্থানটাতে সোজা বিম্ব তৈরি করে। আমরা যদি আমাদের টোটাল 6টা অবস্থানের জন্য যদি আমাদের বিম্বের অবস্থান প্রকৃতি এবং আকারগুলো যদি দেখি, আমি একটা চার্ট করে দিয়েছি এখানে,
যাতে সর্বশেষ একটা রেজাল্ট তৈরি হয়। লক্ষ্যবস্তু যদি অসীমে থাকে, বস্তুর অবস্থানটা যদি অসীম হয়, প্রতিবিম্বের অবস্থানের ফোকাস বিন্দুতে প্রতিবিম্বের আকার থাকে না এবং প্রতিবিম্বের প্রকৃতি হয় সদ্বিন্দু। বক্রতার কেন্দ্রের যদি বাইরে থাকে তাহলে প্রতিবিম্বের অবস্থান হয় ফোকাস বিন্দু ও বক্রতার কেন্দ্রের মাঝে আকারে ছোট হয়, সদ্বিম্ব হয় এবং উল্টো হয়। বক্রতার কেন্দ্রে যদি লক্ষ্যবস্তু থাকে তাহলে বক্রতার কেন্দ্রেই বিম্ব তৈরি হয় এবং বস্তু সমান হয় এবং সদ্বিম্ব হয় এবং উল্টো হয়। অবশিষ্ট বলতে এখানে উল্টো তাকে বোঝানো হচ্ছে। এরপর লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্র ফোকাস বিন্দুর মাঝে থাকে তাহলে আমাদের বিম্বের অবস্থান হয় বক্রতার কেন্দ্রের থেকেও দূরে এবং বস্তুর আকারটা হয় বিবর্ধিত এবং বিম্বের আকারটা হয় বিবর্ধিত এবং সদ্বিম্ব তৈরি হয় এবং উল্টো বিম্ব গঠিত হয়। এরপর লক্ষ্যবস্তু যদি ফোকাস বিন্দুতে থাকে তাহলে আমাদের বিম্বের অবস্থানটা হয় অসীম দূরত্বে এবং সেটি হয় বিবর্ধিত এবং সদ্বিম্ব তৈরি হয় এবং অবশ্যই অবশিষ্ট হয় অর্থাৎ উল্টো হয়। এরপরে যদি লক্ষ্যবস্তুর অবস্থান ফোকাস দূরত্বের থেকেও কম হয় অর্থাৎ ফোকাস দূরত্ব মেরুর মধ্যখানে হয় তাহলে বিম্ব তৈরি হয় দর্পণের পিছনে এবং বিম্বের আকারটা হয় বিবর্ধিত এবং বিম্বটা তৈরি হয় বিম্বটা অসদ্বিম্ব হয়। কারণ হচ্ছে দর্পণের পিছনে বিম্ব গঠিত হবে, সেটাকে আমরা অসদ্বিম্ব হিসেবে বলে থাকি। শিক্ষার্থীরা, আমি চেষ্টা করেছি তোমাদেরকে রশ্মিচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করার জন্য এবং তোমাদের যাতে দৃষ্টিগোচর হয়। আমরা হাত দিয়ে আঁকতে গেলে অনেক সময় আমাদের রশ্মিচিত্রগুলো বাঁকা হয়ে যায়, অনেক সময় আমরা প্রতিফলনটা ঠিক মতো করতে পারি না। তাই যাতে প্রতিফলনটা যাতে স্পষ্ট করে বোঝা যায় সেজন্যই হচ্ছে এই পদ্ধতিতে তোমাদেরকে দেখানো এবং সর্বশেষ একটা রেজাল্ট দাঁড় করানো। আশা করি তোমাদের হেল্প হবে এবং তোমরা সহজে বুঝতে পারবে। তো বাসায় প্র্যাকটিস করবে, বেশি বেশি পড়বে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।